আকাশ জুড়ে অন্ধকার মেঘের চাদর। হঠাৎ করে কালো মেঘ গর্জে ওঠে, যেন আকাশই ফেটে যাচ্ছে। আজ যেন আকাশ ফুঁড়ে আষাঢ়ের ঢল নেমেছে। ঝমঝমে বৃষ্টির শব্দ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারপাশ ঝলসে ওঠে, আর ততক্ষণে দূরের গাছপালা ছায়া মূর্তির মতো কাঁপে। বাতাসে শিরশিরে একটা আতঙ্ক। মনে হচ্ছে আজ রাতের এই বর্ষণ শুধু জলের নয়, আজ রাতের এই বর্ষণ ভয়ের, বিষাদের আর অজানা ব্যথার। রূপকথার সামনে থেকে মায়া চৌধুরীকে নিষ্ঠুরের মতো তুলে নিয়ে গেল রুদ্ররাজ। রূপকথা এই নির্মম দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না। এদিকে সোহানার অবস্থা ক্রমশ মুমূর্ষ হয়ে উঠেছে। এই বুঝি প্রাণ পাখি দেহ ছেড়ে বেরিয়ে যায়। সোহানাকে নিজের কোলে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল রূপকথা। আজকের রাতটা তার জন্য এত বিভীষিকা বয়ে আনবে, জানলে কোনো মতেই আজ সে ঘর ছেড়ে বেরোতো না। ইস, সারফরাজ যদি আজ আসতো রূপকথাকে এগিয়ে দিতে, তবে বোধহয় সবচাইতে বড় বিরাক্কেল হতো। নিজের মাকে এক ঝলক দেখতে পেয়ে কি অনুভূতি হতো তার! আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেলতো, নাকি রুদ্ররাজের অধ্যর্থে আকাশ জমিন এক করে ফেলতো। রুদ্ররাজ কি পারত সারফরাজের বুক থেকে তার মাকে আর দ্বিতীয়বার কেড়ে নিতে? সারফরাজ যদি কখনো জানতে পারে তার মাকে এতদিন ধরে রুদ্ররাজ আটকে রেখেছে, তবে রুদ্ররাজের এই পরিণতি কেমন হতো? সোহানার গোঙানির শব্দে রূপকথার ভাবনার ভাটা পড়ল। আশেপাশে নজর বুলিয়ে চিৎকার করে ডেকে উঠল রূপকথা। কেউ আছেন? আমাকে একটু হেল্প করুন প্লিজ। কিন্তু রূপকথার চিৎকার কেউ শুনল না। রূপকথার মিহি ভঙ্গুর আওয়াজ হিংস্র প্রকৃতির মাঝে বিলীন হলো। সোহানা নিজের প্রাণের আশা ছেড়ে দিয়ে সজল চোখে রূপকথার অসহায় মুখের পানে তাকালো। এরপর বহু কষ্টে আওড়ালো। মায়া সরফরাজকে আগলে ধরে বাঁচতে চায়। ও ফাঁকা ভাষাহীন দৃষ্টি, হাজারো রঙিন স্বপ্ন। রূপকথা বুঝলো সোহানা কি বলতে চাচ্ছে। শুধু মায়া নয়, সারফরাজ নিজেও তার মায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন কোনো জায়গা নেই যেখানে মায়া চৌধুরীকে সারফরাজ খুঁজেনি। শুধু সারফরাজ নয়, সুফিয়ান চৌধুরী নিজেও প্রত্যেকটা বিভাগে মায়ার খোঁজ চালিয়েছে দীর্ঘ কয়েক বছর, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ যদি ইচ্ছে করে কাউকে লুকিয়ে রাখে, তবে তাকে খুঁজে বের করবে কার সাধ্যি? নিজের গলা থেকে কম্পিত হাতে মায়ার লকেটওয়ালা চেইন খুলে রূপকথার হাতে দিয়ে শ্বাসভারী টানে সোহানা বলে উঠল। ভেবেছিলাম সরফরাজকে খুঁজে তার হাতে লকেট সমেত তার মাকে তুলে দেব, কিন্তু পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। এটা সরফরাজকে দিও। সোহানা আরো কিছু বলতে চাইল, কিন্তু শরীর সায় দিল না। এমন সময় বৃষ্টি চিরে ধীর গতিতে এগিয়ে এলো এক সাদা রঙের প্রাইভেট কার। রূপকথা ভীত হলো। কোনো দিকে কোনো বিপদ ওত পেতে রয়েছে তা নিয়ে দ্বিধান্বিত হলো। সোহানাকে চেপে ধরে দ্বিগুণ ভয়ে গুটিয়ে গেল রূপকথা। কিন্তু গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। রূপকথা আর সোহানার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বিস্ফারিত চোখে ভয়ার্ত গলায় ডাকলেন। মানুষটার ভয়ার্ত মুখ আর চোখের টলমল জলে দেখে রূপকথা বুঝলো কাছের কেউ হয়তো। তাই কোনো প্রকার বাক্য বিনিময় না করে ঝটপট সোহানাকে গাড়িতে তুলে ভদ্রলোক ইঞ্জিন স্টার্ট করে রূপকথাকে সহ নিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। সোহানা এখনো জ্ঞান হারায়নি, কিন্তু কি লেখা আছে সোহানার ভাগ্যে রূপকথা জানে না। রূপকথা খুব করে চাচ্ছে সোহানা বেঁচে থাকুক। একমাত্র সোহানাই মায়া চৌধুরীর ব্যাপারে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। সোহানার থেকে বিশদে সবকিছু জানা ভীষণ জরুরি। ভোররাতের দিকে অভিরূপের বাবার অবস্থা খুব খারাপ হলো। শ্বাসকষ্ট, বুকে ব্যথা আর নাক দিয়ে রক্ত গড়াতে লাগলো। বাবার এহেন অবস্থায় অভিরূপ দিশেহারা হলো। ডক্টর, নার্স সব ডেকে আনলো। শক্ত সামর্থ্য ছেলেটি কেঁদে ভাসালো। শেষদায় বসে গেলেন অভিরূপের মা অরুণা রহমান। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডক্টর বড় ডক্টরকে কল করলেন। ডক্টর অক্সিজেন মাস্ক দিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন পুশ করার অর্ডার দিলেন, কিন্তু ডিউটি ডক্টরের মনে হলো ইঞ্জেকশনের কাজ হবে না। তবুও সে ডোজ অনুযায়ী ইঞ্জেকশন পুশ করলেন। এতে অভিরূপের বাবার অবস্থা আরও খারাপ হলো। ডিউটি ডক্টর পূর্বের সব রিপোর্ট ফেলে নতুন করে টেস্ট করার আদেশ দিলেন। শুরু হলো নার্সদের দৌড়াদৌড়ি। স্পেশালভাবে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হলো। আল্ট্রা করার সময় ডক্টরের চোখ কপালে। অভিরূপের বাবার একটা কিডনি নেই, আরেকটা প্রায় বিকল। ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। অভিরূপকে ইমার্জেন্সি ডাকা হলো। নার্স মারফত ডাক পেয়ে ছুটে এলো অভিরূপ। আপনার বাবা লাস্ট অপারেশন কোথায় হয়েছিল? ডিএমসিতে।
অবিশ্বাস্য চোখে ডক্টর অভিরূপের পানে তাকিয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? আপনারা কি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন? কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা শুনে অভিরূপ অবাক হলো, সেই সাথে ভয়ও পেল। সে ফাঁকা মস্তিষ্ক হাতড়ে উত্তর করল, ইউরোটেরিক স্টোন সার্জারি হয়েছে ওনার মাস দুয়েক আগে। দেশের বাইরে ছিলাম আমি, মা সব সামলেছে। এরপর থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেন, আর আমরা ওনাকে হসপিটালে নিয়ে যেতাম। 2-1 দিন হসপিটালে ট্রিটমেন্ট নিলেই উনি পুনরায় সুস্থ হয়ে যেতেন। ডক্টর কপাল কুঁচকে আল্ট্রার মনিটর অভিরূপের সামনে ধরে বলল, ওনার একটা কিডনি নেই, আর একটা প্রায় বিকল, কেউ ডোনেশন করেছে, এটাও ওনার নিজের নয়, আর রিপোর্টে লেখায় আছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। ডক্টরের থেকে রিপোর্ট নিয়ে তাতে নজর বুলালো অভিরূপ। সে মেডিকেল রিপোর্টস এসব বুঝে না, এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করেনি। কিন্তু ডক্টরের কথা অভিরূপের মাথার উপর দিয়ে গেল সব। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অভিরূপ চোখের জল ছেড়ে শুধালো, আমার বাবা বাঁচবে তো ডক্টর? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ডক্টর উত্তর করলেন, আল্লাহকে ডাকুন, আর যার আন্ডারে অপারেশন হয়েছে তার নামে থানায় কেস ফাইল করুন। অভিরূপ বুঝল বিশাল বড় ভরাডুবি হয়েছে তাদের। তাদের চোখে পট্টি বেঁধে কেউ নিয়ে গেছে তার বাবার সুস্থ 2 কিডনি। কিন্তু কেন? এই মাঝ বয়সী মানুষটার দুর্বল অর্গান দিয়ে কি কাজ তাদের? সকাল 6:30টার দিকে দুনিয়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন অভিরূপের বাবা। শুধু কিডনি নয়, আরও কিছু অর্গান মিসিং ছিল তার দেহে। কবে কবে এসব হয়েছে তা ঠাহরি করতে পারেনি অভিরূপের পরিবার। পরিবার বলতে অভিরূপের মা আর ছোট বোন। বাবাকে হারিয়ে ধপ করে হসপিটালের মেঝেতে বসে গেল অভিরূপ। অরুণা রহমানের করুণ হৃদয় বিদারক চিৎকারে ভারী হলো হসপিটালের প্রতিটি কোণা। সারফরাজকে কোনো মতে কল করে খবরটা জানালো অভিরূপ। খবর পেয়ে ছুটে এলো সারফরাজ। অভিরূপকে সামলানোর ভাষা তার নেই, শুধু বুকে আঁকলে কষ্ট জর্জরিত গলায় বলে উঠল, তোকে আমাকেও একদিন যেতে হবে। পুরুষ মানুষের মন এত নরম হলে চলে? সারফরাজের বুকে হামলে পড়ে কাঁদল অভিরূপ। রূপকথাকে লুইস কল করলো, কিন্তু ফোন বন্ধ। সারফরাজ অভিরূপের নম্বর থেকে নেলিকে জানালো এই করুণ ঘটনা। ভোরবেলায় ছুটে এলো নেলি। সে অরুণা আর অভিরূপের বোনকে কোনো মতে সামলে নেবার চেষ্টা করল। হসপিটালের ঝামেলা শেষ করে অভিরূপের বাবাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুলে অভিরূপকে আর তার পরিবারকে ইয়ং আর লুইসের কাছে দিয়ে সেই পুরনো রিপোর্ট নিয়ে ছুটল সারফরাজ ডিএমসিতে। পুরো ঘটনা গলায় পাড়া দিয়ে উগলিয়ে বের করবে সে। কেবলই নিজস্ব চেম্বারে এসে গরম ধোয়া ওঠা গ্রিন টি আর বাটার টোস্ট নিয়ে বসেছেন নেফ্রোলজিস্ট তারেক বাশার। চেম্বারের বাইরে শত শত রোগী অপেক্ষা করছে। ব্রেকফাস্ট সেরেই শুরু হবে তাদের মস্তিষ্ক ওয়াশ। কোনো রোগের কি অস্ত্রোপচার হবে তা ডক্টর নিজেও জানে না। ডিন ফারুক রেজা যা আদেশ করবে তাতেই তার সহমত। এসব অবলা মানুষগুলোর অঙ্গহানি করে যদি নিজের পকেট ভারী করা যায় তবে ক্ষতি কি? আর এই জরাজীর্ণ ধরনীতে এত বেঁচেই বা লাভ কি? মুখে তৃপ্তির প্রশস্ত হাসি ঝুলিয়ে কাপে চুমুক বসানোর জন্য পেয়ালা মুখের সামনে তুলে ধরতেই খট করে খুলে গেল চেম্বারের কাচের দরজা। দরজার লক আটকিয়ে হনহন পায়ে ডক্টরের টেবিলের সামনে রিপোর্টস মেলে সারফরাজ ভারী স্বরে বলল, এক্সপ্লেইন ইট। রিপোর্টস দেখেই মুখের রং পাল্টে গেল তারেক বাশারের। সে তার অ্যাটেন্ডেন্সকে ডাকতে চাইল সারফরাজকে বের করে দেবার জন্য, কিন্তু সারফরাজ সেই সুযোগ তাকে না দিয়ে নিজের থাবাতুল্য হাত দিয়ে তাকের বাশারের গলা টিপে ধরল। অপর হাতে কোমরে গুজে রাখা পিস্তল তারেকের কপালে লাগিয়ে হুঙ্কার ছাড়ল, পুরো কেচ্ছা শোনা, সময় খুব কম। তারেক বাশারের মিষ্টি সকাল মুহূর্তেই ভয়ঙ্করে রূপান্তরিত হলো। গলা শুকিয়ে কাঠ হলো। বুকে ধরাস ধরাস শব্দ হতে লাগলো। জমের হাতে পড়ে গিয়েছে বুঝতে পেরে মনে মনে ভাবল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল যেন। কারো কিছু তোয়াক্কা না করে তারেক বাশারের কপাল চেপে ধরে হসপিটাল ডিন ফারুক রেজার কক্ষের দিকে ছুটল সারফরাজ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার একজন কালো পোশাকধারী মানুষ একজন ডক্টরকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে সেই কৌতূহলে সকলের চোখ ছানা বড়া হলো। ইতোমধ্যে হসপিটালের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশের বহর। সারফরাজ নিজে সুফিয়ান চৌধুরীকে ফোন করে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রেস মিডিয়া রিপোর্টার্সের কিলবিল করছে হসপিটাল প্রাঙ্গণ। নির্দেশ পাওয়া মাত্র শুরু হবে লাইভ টেলিকাস্ট। ফারুক রেজার কক্ষের সামনে এসে দাঁড়ালো সারফরাজ।
তার হাতে বন্দি এখনও তারেক বাসার। ঘটনা ইতোমধ্যে আজ করতে পেরে পালানোর পথ খুঁজে চলেছে 40 ঊর্ধ্ব এই ডক্টর। কিন্তু জাগুয়ারের থাবা থেকে মুক্তি মেলা এতই সহজ? ফারুক রেজার কক্ষের দরজা লাথি দিয়ে খুলে তারেক বাসারকে সহ ভিতরে ঢুকলো সারফরাজ। আকস্মিক এমন ঘটনায় চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালেন ফারুক। সারফরাজকে তিনি চেনেন। রুদ্র রাজের সাথে সারফরাজের বিষয়ে বহুবার আলাপ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। কিন্তু এই ফার্স্ট মিটিং এমন ভয়ানকভাবে হবে এটা যেন ফারুক রেজার কল্পনাতীত। ফারুক রেজার কক্ষে টিভি চলছিল। সেই টিভিতে আকস্মিক নিউজ বুলেটিন শুরু হলো। নিউজ বুলেটিন শুনে ফারুক রেজার মাথা ঘুরে উঠল। কঠিনভাবে ফেঁসে গিয়েছে বুঝতে পেরে নিজের ডয়ার থেকে লাইসেন্সবিহীন বন্দুক বের করে শ্যুট করতে চাইল সারফরাজকে। কিন্তু সারফরাজ যেন এসব নাটকের ট্রেইলার আগে থেকেই জানত। সে কোনো বাজবিচার না করেই ফারুক রেজার হাঁটুতে শ্যুট করে দিল। সহসায় চিৎকার করে মেঝেতে বসে পড়লেন ফারুক রেজা। নান্দনিক সাউন্ড প্রুফ কক্ষ ভেদ করে ফারুক রেজার কর্কশ চিৎকার বাইরে বেরোলো না। ফারুক রেজার অবস্থা দেখে কেঁপে উঠল তারেক বাসার। উপায় না পেয়ে সারফরাজের পায়ে পড়ে কেঁদে উঠল সে। সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। তারেক বাসার এবার হাউ মাউ করে কাঁদল। তারেক বাসারের মুখে কয়েক ঘা বসিয়ে সারফরাজ বলল, মিডিয়ার সামনে সমস্ত সত্য উগলাবি? তড়িত মাথা ঝাঁকিয়ে তারেক বাসার উত্তর করল। সুফিয়ান চৌধুরীর 2 জন পুলিশ অফিসার আর কয়েকজন কনস্টেবল নিয়ে প্রবেশ করল ফারুক রেজার কক্ষে। আহত ফারুক রেজা আর তারেক বাসারকে হ্যান্ডকাপ পরিয়ে শেল্টার ব্যতীত ছুটলেন সুফিয়ান চৌধুরী। উত্তেজিত জনতা ইতোমধ্যে জেনে গেছে পুরো ঘটনা। কেউ কপাল চাপড়াচ্ছেন তো কেউ তেরে মারতে আসছেন। জনগণের হালকা পাতলা কিল চর লাথি খেয়ে তারেক আর ফারুকের চেহারার নকশা বদলে গেল। পুলিশের হাতে পড়ে মিডিয়ার সামনে নিজেদের দোষ স্বীকার করে ফট করে বলে দিল রুদ্রের নাম। সেই সাথে রুদ্র কি কি ক্রাইমে জড়িত সেটাও বলে দিল গড়গড় করে। মুহূর্তেই রুদ্রের ছবি সহ নিউজ হলো। ওয়ান্টেড ক্রিমিনাল। উপর মহল থেকে অর্ডার এলো রুদ্রকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে। পালানোর চেষ্টা করলে ক্রস ফায়ার। কিন্তু কোথায় রুদ্ররাজ? পেরিয়ে গিয়েছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। কোর্টে চালানের পথেই তারেক বাসার আর ফারুক রেজাকে কেউ ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে নৃশংস মৃত্যু দিয়েছে। পুলিশ জবানবন্দি দিয়েছে, ক্রুব্ধ জনতা এমন করেছে, কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যে। সুফিয়ান চৌধুরী জানেন কি করেছে এসব, কিন্তু কোনো এক অজানা টানে তাকে দোষমুক্ত করতে মরিয়া তিনি। তারেক বাসার আর ফারুক রেজা ছাড়াও আরও 3 জন ডক্টরের খণ্ডিত দেহ পাওয়া গিয়েছে। তাতে নেই চোখ, মুখ, দাঁত, নখ, জিভ বা হাত পা। প্রত্যেকটি লাশের রক্ত দিয়ে লেখা হয়েছে কিল্ড বাই জাগুয়ার, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। সমস্ত প্রমাণ যেন সূক্ষ্মভাবে লোপট করা হয়েছে। এখনও চলছে সেই নিষ্ঠুর খুনিকে ধরার চিরন্তন চেষ্টা, কিন্তু ডিপার্টমেন্ট সফল হবে তো? এদিকে এই 1 সপ্তাহে রূপকথা একবারের জন্য যোগাযোগ করেনি সারফরাজের সাথে। দেশের এহেন অবস্থায় রুদ্ররাজ সারফরাজের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবে সেটা রূপকথা ভালো করেই জানে। এদিকে সারফরাজের কণ্ঠ শুনতে না পেয়ে রূপকথা প্রাণ যায় যায় অবস্থা। অন্যদিকে মায়ার চিন্তায় তার বুক ভেঙে কান্না পায়। সারফরাজ নিজেও বেশ কয়েকবার কল করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গেছে রূপকথা। অভিরূপকে নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে জোর করেনি সারফরাজ। নিজের ফোনের ওয়ালপেপারে দৃষ্টি স্থির করে ছটফট করে উঠল রূপকথা। সারফরাজকে স্বচক্ষে দেখার তৃষ্ণায় প্রাণ উড়ে গেল। রুদ্র নিজেই চাপে আছে, রূপকথার উপর কি নজর রাখবে ভেবে সারফরাজকে চোখের দেখা দেখার জন্য সারফরাজের বাড়ির উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। ড্রয়িং রুমে বাজারের লিস্ট করছেন রেখা। রূপকথাকে এক নজর দেখলেন তিনি। মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, মেজাজ খিটখিটে থাকছে সব সময়। সমস্ত চঞ্চলতা যেন মিইয়ে গেছে। সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখছে বদ্ধ ঘরে। রূপকথাকে একান্তে এসব বিষয় জিজ্ঞেস করলেও মেলেনি উত্তর। কোথায় যাচ্ছিস? রেখার প্রশ্নে মাথা নাড়ল রূপকথা, বলল, অভিরূপদের বাড়ি যাব। ছেলেটার বাবা মারা গিয়েছে, অথচ আমি একবারও যাইনি। দৃষ্টিকটু দেখাচ্ছে। রেখা ছোট করে ও বললেন। এরপর বললেন, একটু দাঁড়া, আমি বাজারে যাব, একসঙ্গেই বেরোই। রূপকথা দাঁড়ালো। ব্যাগ নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো রেখা। সুপার শপে রেখাকে নামিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে গেল রূপকথা। রূপকথার মনে হলো কেউ তাকে দেখে চলেছে,
কিন্তু আশেপাশে নজর বুলিয়ে সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। মনের ভ্রম ভেবে রামপুরা বাসে উঠল রূপকথা। রাস্তায় জ্যাম না থাকায় দ্রুতই পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একবার সারফরাজকে কল করলো, কিন্তু কল তুলল না সারফরাজ। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে দ্রুত পা চালিয়ে সারফরাজদের প্রকাণ্ড বাগান বাড়ির সামনে দাঁড়ালো রূপকথা। এরপর তপ্ত ভয়ার্ত শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সারফরাজের ড্রয়িং রুম থেকে কারো চিৎকার ভেসে আসছে, সেই সাথে সারফরাজের ভয়ঙ্কর গর্জন। এক প্রকার দৌড়েই ভেতরে প্রবেশ করল রূপকথা, কিন্তু সহসাই থেমে গেল পা জোড়া। সারফরাজের বন্দুকে ঝরে গেল একটি তাজা প্রাণ। ধপ করে রূপকথার উপর পড়ে গেল সেই উষ্ণ রক্তিম দেহ। রূপকথার সারা শরীর রক্তে রঞ্জিত হলো। মুহূর্তেই কেঁপে উঠল ফোন। এলো ভয়ঙ্কর বার্তা। শর্ত ভাঙার অপরাধে তোমার মায়ের নিথর দেহটা যদি মাঝে রাস্তায় পড়ে থাকে তবে কেমন মজা হবে বলো তো? রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশেই হাঁটু গেড়ে সিদ্দিকের মুখপানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেকে মাত্রই চিরনিদ্রায় ঘুম পাড়াল সারফরাজ, রূপকথা তাকে চেনে। প্রায়ই রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা সেটা জিজ্ঞেস করে খোঁজ খবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনো কপট বা অসত চরিত্রের মনে হয়নি। মুখে মায়াবী হাসি আর চোখে সরলতা। এমন লোকের সাথে সারফরাজের কি শত্রুতা? সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফরাজ। সে টিস্যু দিয়ে এসে রূপকথার হাত শরীর মুছতে লাগলো। পুরো শরীরে রক্তের ছিটা। রূপকথাকে দেখতে বীভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্তে রূপকথা রঙিন হয়েছে, এটা কিছুতেই সইতে পারছে না সারফরাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছাড়ল। ইয়ং, দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফরাজের চোখ দেখেই বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বুঝতে হলো না সারফরাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুইয়ে ছেড়ে দিল কল। এই পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফরাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফরাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথা শুনল বোধ করি সারফরাজ। সে বাঁকা হাসল। এরপর রূপকথার হাতে সাবান মাখাতে মাখাতে বলল, ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগেই লিখেছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করে দিয়েছিলাম। এর জন্য অবশ্য 12টা বছরই আমাকে পস্তাতে হয়েছে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো শালা এতই বিঘাউস, ও খালি আমার দুর্বলতার সুযোগে নিয়ে গেছে এতগুলো বছর। এই জন্য এবার এটা করলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এই সব মানুষের জন্য তোমার চোখে জল মানাচ্ছে না। সারফরাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে এলো। এমন মুখের ভাষা সারফরাজের থেকে আর কখনো শুনিনি রূপকথা। সারফরাজের হাতের আগল থেকে টেনে নিজের হাত ছুটাতে চাইল রূপকথা, কিন্তু সারফরাজ আরো শক্ত করে ধরে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গোলাচ্ছে, আমি বাড়ি যাব। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফরাজ। রূপকথার ভেজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কতজনের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এই জন্যই রুদ্র এত ভালো করে চেনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, না হলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষ আমার। বলেই রূপকথার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফরাজ। আঁকড়ে ধরতে চাইল ঠোঁট জোড়া, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফরাজ তাচ্ছিল্য হাসল। এরপর জোর করে চুমু খেল রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিলেও পরে একদম স্থির হয়ে বসে রইল। দীর্ঘ চুম্বনের পর সারফরাজ হাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলেই রূপকথার চুলের মুঠি চেপে ধরল সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো। তাতে দৃষ্টি দিল না সারফরাজ। সে রূপকথার কানে চুমু এঁকে কম্পিত গলায় হিসিস করে বলে উঠল, সময়ের পরিক্রমায় এর থেকেও আমার কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা। তবু আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছ তবে পুরো দুনিয়া চলিয়ে ছড়খড় করব আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি। চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফরাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো।
রূপকথা অস্পষ্ট গলায় বলল। লাগছে সারফরাজ। রূপকথা মিহি স্বরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করলো সারফরাজ। এরপর আবদার করল। তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট্ট তিল আছে, আমি কি ওখানে একটু আদর করতে পারি? রূপকথার কোমরের পেছনের তিল আছে এটা রূপকথা নিজেই জানে না। সারফরাজ জানল কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফরাজের উপর রাগ, অন্যদিকে ভালোবাসা মোড়ানো লজ্জা এসে কাবু করল রূপকথাকে। সে ইতস্তত করে শুধালো। কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অবাক হাসল সারফরাজ। এরপর হাসকি স্বরে বলল। ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার নেংটো নেংটো দেখেছি, তার হিসেব আছে? এবার লজ্জায় এসে আরো ঘায়েল করল রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছি, কি অসভ্য। সারফরাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছুল। এরপর ফিসফিস গলায় বলল। আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফরাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল। তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফরাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল। প্রাণ অলরেডি চলে গিয়েছে। এই কয়দিন ইচ্ছে করে ইগনোর করেছো, সব টের পেয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি। অভিরূপের ঝামেলা নিয়ে বিজি ছিলাম, এই জন্য। আমাকে কষ্ট কেন দিয়েছো জান? প্রাণের ধরফোরানি উঠে একটু আড়াল হলেই ভালোবাসার পরীক্ষা নিচ্ছ। সারফরাজের প্রশ্নে রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রের হুমকি। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপট সারফরাজকে ঠেলে বাথটব থেকে উঠে দাঁড়ালো। এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা থেকে এখনো মেঝেতে পড়ে রয়েছে। সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিসড কল আর একটা মেসেজ। মেসেজটা একটা বিদেশি নম্বর থেকে এসেছে। ভয়ার্ত চোখে একবার সারফরাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল। ছটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল। আমাকে যেতে হবে সারফরাজ। আম্মুর শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে। পরে কথা হবে। সারফরাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল। জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল। নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথার নিষেধ শুনে সারফরাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে। সারফরাজ তবুও নিজেকে সামলে বলে উঠল। ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল। সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফরাজ। ভেতরে কেমন সূক্ষ্ম ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটো লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফরাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালো। শরীর খারাপ লাগছে জান? জ্বর এসেছে? মুচ্ছুই হচ্ছে? এইভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফরাজের থেকে ছড়িয়ে রূপকথা বলল। আসছি, এসব ভালো লাগছে না। বলেই হনহন করে বেরিয়ে গেল। রূপকথার যাবার পানে তাকিয়ে সারফরাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফোর ওফোর করল। সারফরাজের ভয় হতে লাগলো। ছোট্ট বাচ্চার ন্যায় কান্না পেল। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল। এমন করিস না রে বাকি, আত্মা ফিরে মরে যাব আমি। তুই আমার বেঁচে থাকা শেষ সম্বল। একটা ট্যাক্সি ধরে সারফরাজের বাড়ি থেকে নিজ বাড়ির অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নম্বর। এরপর ফুপিয়ে কেঁদে উঠল রুদ্র। ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল। হেই বেবি গার্ল, কি মনে করে এত এত কল? রূপকথা মিনতি করে নিচু স্বরে বলে উঠল। আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিছু করবেন না, একটু রহম করুন। রুদ্র এবার কিটকিটিয়ে হাসলো। এরপর বলল। আপাতত হাত ভেঙেছে, নেক্সট টাইম এমন ধৃষ্টতা দেখালে একদম পিষে দিব। বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতে সুফিয়ান চৌধুরীর ফোন এলো। রূপকথা ঝটপট ফোন রিসিভ করে ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন। কি হয়েছে মা? রূপকথা নিজেকে সামলে বলে উঠল। মা, মা, মাম্মা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। হসপিটালে এসো। একটা বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ একজন সেভ করে নিয়েছে। হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, একটু পরেই বাড়ি ফিরে যাব আমরা।
রূপকথা চোখের জল মুছে বলে উঠল, আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছল রূপকথা। রেখা বসে আছে বেডে, ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকেই রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও। তার প্রতি এতটা আবেগঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি। রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস। রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন, আমি ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুই তো আমার মেডিসিন। এসব ফ্যাক্সার ম্যাক্সার কিছুই করতে পারবে না আমার। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ার স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ি অভিমুখে। যেতে যেতে শুধালেন, তোমার পাগল প্রেমিক কই, একাই এলে যে? রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্টু হেসে শুধালেন, ঝগড়া করেছো? রূপকথা ও অকপটে উত্তর করল। না পাপা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। মন দিলেন সুফিয়ান। এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও যে দুজন দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান, ঝগড়া, এসব ভালোবাসা যে আরও মধুর করে তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে 25 মিনিট। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে। সরফরাজ চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে, জানালার পাশের পুরনো চেয়ারে। ইচ্ছে করেই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে। অন্ধকারে বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথার নিষ্ঠুর বাণী, চোখের চাহনি, ভয় সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড় গুড় করে মেঘ ডাকছে। বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভেতরেই যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, জানি শব্দ নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার সব মিলিয়ে মনে হয় এই পৃথিবী বুঝি আজ সরফরাজের মতোই একা হয়ে গেছে। একসময় কেউ কক্ষের আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সরফরাজ বুঝে নিল লুইস এসেছে। সরফরাজের বেদনার্ত মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল। এরপর মাথা নিচু করে বলে উঠল। লুইসের কথায় ভাবনার শহর থেকে বেরিয়ে এলো সরফরাজ। এরপর ছোট করে বলল, হোয়াট? লুইস তাৎক্ষণিক নিজের ফোন বের করে সরফরাজের বাড়ির বাইরের একটা সিসি ক্যামেরার ফুটেজ বের করে সরফরাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পেছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পেছন ফিরলে সে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করল সরফরাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেলল নিমিষেই। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সরফরাজ বলল, রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস শার্ট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলো। সরফরাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করল, ট্রেনিং এর মজা বাপ, পিচ্ছিল দেয়াল কিভাবে টপকাবো আপাতত সেইটা ফাকিং টেন্স। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল পছন্দের কালো রঙের বাইক। মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে গেল রাস্তায়। এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। বেলকনিতে ছিটে আসা বৃষ্টিতে আনমনে ভিজে চলেছে রূপকথা। সরফরাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে খান খান হচ্ছে। অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সরফরাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়াক্ট করবে? ও কি বাঁচবে? ওই নিষ্ঠুর ভাবনা আর ভাবতে পারে না রূপকথা। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে নেয়। এরপর উত্তাল ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতে ঠকঠক কাঁপছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে। খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথা চোখ মেলে সরফরাজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্ত চাতকের ন্যায় সরফরাজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজন দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সরফরাজ রূপকথার কপালে চুমু এঁকে বলে উঠল, টেল মি দ্য ট্রুথ। রূপকথা সরফরাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সরফরাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়েল খুঁজে শরীর মাথা মুছিয়ে বলে উঠল, কে তোমাকে ভয় দেখাচ্ছে রূপ? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো। এরপর ধীর গলায় বলল,
আন্টি বেঁচে আছে সরফরাজ, আন্টি বেঁচে আছে সরফরাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারিদিক স্তব্ধ, নিঃস্ব, শূন্য। শুধু একটানা ঝড়ে পড়ছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো টানা, নিরবধি করুণ। আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই। জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত ব্যথার্থ শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতর সময় যেন থেমে আছে। এদিকে জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারফরাজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সারফরাজ। রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ হাহাকারে, আর সেই কম্পনে সারফরাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাধা ভাঙা কান্নায় সারফরাজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটির কান্না ছোটবেলা থেকে সে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে? হয়তো জানে। সারফরাজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারফরাজ হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে, মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষাই আপাতত যথেষ্ট নয়। সারফরাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠ ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর। তোমার মা বেঁচে আছে সরফরাজ, উনি মারা যাননি। রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করল সারফরাজের বুকে। সারফরাজের পুরো দুনিয়া দুলে উঠল। বুকের ভিতর কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে। এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায়। সারফরাজের চোখের কোণ সহসাই ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোনো ধরনের বুলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফরাজ। বৃষ্টির ঝমঝম ধারা কেমন বিষাক্ত ভারী হয়ে উঠল সহসাই। রূপকথা সারফরাজের শার্টের ভেজা কলার খামচে ধরে সারফরাজের সিক্ত চোখে চোখ রাখল। এরপর পুনরায় বলে উঠল, আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলেই সারফরাজকে ছাড়িয়ে রিডিং টেবিলের ড্রয়ার হাতড়ে সেই লকেট সমেত চেইন নিয়ে এসে সারফরাজের হাতে দিল। মায়ের শেষ স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারফরাজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল। জীবনের প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফরাজকে। সারফরাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারফরাজের ভারশূন্য দেহ লুটিয়ে পড়তে চাইল মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদর মুখ গুজে ফুপিয়ে উঠল সারফরাজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি তো কোথাও তাকে খোঁজা বাদ রাখিনি রূপকথা। আমার মা আমার পাশে ছিল, তবু তাকে পেলাম না আমি। আর এই পাওয়ার মানি তারপর এইসব থেকে কি লাভ হলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত। রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদল। বাকি ঘটনা বলার সাহসে কুলাচ্ছে না তার, তবুও বলতে হবে। সারফরাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপর নজরদারি রেখেছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র আমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমাকে চারপাশ থেকে ভাঙতে চাইছে। প্রথম তোমার মা, এরপর আমি। আমাকে শর্ত দিয়েছে যাতে তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি আমি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়িতে গিয়েছিলাম বলে আম্মুর উপর অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে আমার মা। আমার খুব ভয় করছে সরফরাজ, আমি এসব টেনশন আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের হুমকিতে ইচ্ছে করেই যোগাযোগ করিনি এই কয়েকদিন তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সব জেনে গিয়েছে। আরও অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমকে সেগুলো একটাও স্পষ্ট হলো না। সারফরাজ কোল কিনারাহীন হলো। কাকে সামলাবে সেই মুহূর্তে, নিজেকে নাকি রূপকথাকে? কান্নার চোটে রূপকথার শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর উপর বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, হুস বোকামে, এইভাবে কাঁদে না, সব ঠিক করে দেবো আমি। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি বাঁচব না সরফরাজ। প্রতি নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি।
রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্ক খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি, কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করার তা করতে হবে গোপনে, ধীরে সুস্থে। রূপকথার মুখের উপর লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে সারফরাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করছে রূপকথা। জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবল। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন ঘেরে বসল। রূপকথার ছোট ছোট রোল তুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আদুরে পরশ বুলালো সারফরাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে পড়লে হবে না, ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফরাজের মুখের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি বলতে চাচ্ছে। সারফরাজ রূপকথার পায়ের আঙ্গুলি টেনে টেনে বলতে লাগলো, রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জানতে চাইল রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে। রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মিঙিয়ে আসা গলায় কাকুতির স্বরে বলল, আমি মরে যাব সারফরাজ। রূপকথার পা জোড়া চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখল। এরপর বলল, মরবে না, আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নাম্বার সহ। আর বাইরে কখনো দেখা করবে না আমার সাথে, আমিও নিজেকে সামলে রাখবো। তোমাকে না দেখলেও আমি মরে যাব। সারফরাজ শুধালো, তোমাকে না দেখলে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফরাজ ফট করে উত্তর করল, আর নিজে যে কয়দিন নিঃস্বরের মতো বিহেভ করেছো তার বেলায় ইচ্ছা করে করেছি নাকি? তো আমি ইচ্ছে করে করতে চেয়েছি নাকি? রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকাচে। তোমার বুদ্ধি তো হাঁটুতে। আমাকে আগেই এই কথা বললে আমি ঠিক রুদ্র দাঁতের পটি খুলতাম একটা একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফরাজের কথায় ঠোঁট উল্টানো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথার চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আচ্ছা, এত গাধি কেন তুমি? হ্যাঁ, কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলে চান্স হয়েছিল নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স করে নিয়েছো? সারফরাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে জোরপূর্বক পা ছড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমাকে। শীঘ্র দূর হও আমার সামনে থেকে। সারফরাজ কপাল কুঁচকাল। এরপর ভরাট গলায় বলল, আরে শিওর? রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করল, ইয়েস আই এম। সারফরাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল। এরপর চোখ বন্ধ করে বলে উঠল, এসেছি যখন একেবারে বাসো সেরেই যাই, কি বলো? ইস, কি ওয়েদার, রোমান্স জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। সারফরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজখাই গলা রূপকথা শুধালো, এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে? সারফরাজ বাঁকা হেসে উত্তর করল, কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে এবার মেরে ফেলবো রূপকথা। সারফরাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফরাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যেই মানুষ মশা মাছি মারার মতো মানুষ মারে। অথচ তার নিখাত ভালোবাসা দেখে মানুষ হয় ভেতরের পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠসানো। কিন্তু রূপকথাহীন সারফরাজের হৃদয়ে আর কারো জন্য কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুরই নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফরাজ অনুরোধ করল, একটু মাথায় বিলি কেটে দিবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফরাজের চুলের গোড়ায় হাত বুলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথা কোমর জড়িয়ে চোখ বুঝল সারফরাজ। বাইরে স্নিগ্ধ কোমল লয়ে বর্ষণ ঝরছে। সারফরাজকে পেয়ে রূপকথার মনের ভেতরের সমস্ত ভয় ডর কেটে গেল। নিজেকে সে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজেকে নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালো বটে। সারফরাজ ঠিকই বলেছে, সে আসলেই গাঁথি। সারফরাজের থেকে এত বড় বিষয়টা লুকানো মোটেও উচিত হয়নি তার।
তখনই সারফরাজকে বিষয়টা জানালে সারফরাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের উপরই বেশ রাগ হলো রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিচ্ছুটি গোপন করব না সারফরাজ। আকাশের মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুয়ে চুয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানালার পর্দা টেনে বেলকনির দরজা আটকে দিয়েছে। বাইরের কর্মব্যস্ততার টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণ স্বরে। পুলিশের গাড়ি সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকের পাশ বালিশ জড়িয়ে এদিক সেদিক মোড়ামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। এত গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতেই শোয়া থেকে উঠে বসল। পাশে সারফরাজ নেই। রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল, রুমের প্রত্যেকটা কোণায় নজর বুলালো। কোথাও সারফরাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথার আলুথালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে উপাস ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজর এলো। ঝটপট হাতে সেটা খুলল। সুন্দর টানা টানা পেঁচানো হাতের লেখায় ছোট্ট একটা চিরকুট। সারফরাজ লিখেছে, শুভ সকাল, আমার সকাল। যদিও আমার জন্য এখনো সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশের জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের পাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমায় বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমোচ্ছিলে শান্ত শিশুসুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথার ছোট প্রিন্সেসদের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস, ভেবেছিলাম একটু শান্তির ঘুম ঘুমোবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমায় জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ মায়াবী কোমল মুখটা আমায় প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম তৃষ্ণার্ত চাতকের মতো। তোমায় কিচ্ছুটি টের পেতে দেইনি। সারা রাত হৃদ যন্ত্রণায় পুড়েছি সঙ্গোপনে, আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবেসে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মোনা শরীর দুয়ের যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনে কেটে গিয়েছে আমার। বড় কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকবার। তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না, এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে। কিন্তু নিয়মের বাইরে তো কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। খুব শীঘ্রই কমিশনারের থেকে তোমাকে কেড়ে নেব, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামহীন হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এইভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচা যায় বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও আমার মন আকাশের চাঁদ। তোমার কপালে আমার অসংখ্য চুমু। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। তোমার সারফরাজ। রূপকথা কতবার পড়ল সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমু আঁকল সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠল। ইচ্ছে করল সারফরাজের ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচে ফোন নিয়ে কল করতে চাইল সারফরাজকে, কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল। মন আনচান হলো। বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল। ডায়াল করল সারফরাজের নম্বর। ঘুম জড়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফরাজ বলল, হ্যালো। রূপকথার মরণ হলো ওই কণ্ঠে। সে বুক চেপে দীর্ঘশ্বাস টানল। সারফরাজ বুঝল ফোনের ওপারে কে। সে ঘুম জড়ানো কণ্ঠে হাসল। রূপকথা শাসিয়ে বলল, এই স্বরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নিব। এই স্বরটা শুধুই একান্ত আমার।